সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 7ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এটি একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের জাতিসত্তা বিকাশে, প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষের এই যে মূল্যবোধ, এই মূল্যবোধকে ধারণ করে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয় জীবনে 7ই নভেম্বরের গুরুত্ব অপরিসীম। আমরা একটি রাষ্ট্রকে যদি মায়ের সঙ্গে তুলনা করি, তাহলে সেই রাষ্ট্রের স্বাধীনতা হলো মায়ের আব্রু, সার্বভৌমত্ব হলো মায়ের সতীত্ব। যে কোনো সুসন্তান মায়ের আব্রু এবং সতীত্ব রক্ষায় যেমন জীবন দিয়ে লড়তে পারে, তেমনি একটি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের নাগরিকরা যে সত্যিকার অর্থেই নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, সেই চেতনার আতুর ঘর হলো 7ই নভেম্বর। 1975 সালের এই দিনে বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। কেন বলছি? মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রের অভ্যুদয়, রাষ্ট্রের সূচনাতেই যে গলদ, সেগুলো আমি ছোট্ট করে একটু তুলে ধরতে চাই। একেবারে গোড়ার কথা বলি। যেদিন আমাদের বিজয় দিবস, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে যারা পরাজিত, তারা আত্মসমর্পণ করলো আনুষ্ঠানিকভাবে। সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সাহেব কেন অনুপস্থিত ছিলেন? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। পাকিস্তান সেনাবাহিনীর সেই সময়ের এই যুদ্ধের যিনি প্রধান, নিয়াজি, তিনি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় জেনারেল অরোরার কাছে। যুদ্ধ তো পাকিস্তান এবং ভারতের মধ্যে নয়, তাহলে কেন ভারতীয় জেনারেলের কাছে পাকিস্তান সেনাবাহিনী সেদিন আত্মসমর্পণ করল? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নটি সেদিনই তো দুর্বল হিসেবে উপস্থাপিত হয়ে গেছে, অর্থাৎ জন্মই আমার আজন্ম পাপ। সেই দিন থেকেই বাংলাদেশের মানুষের যারা রাজনীতি, সার্বভৌমত্ব, স্বাধীনতা, স্বাধিকার এগুলো যারা বোঝেন, তাদের মনের মধ্যে এই চিড় ধরা শুরু হলো যে আমরা কি প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করতে পারলাম? আমরা কি পিণ্ডির দাসত্বের শৃঙ্খল যেটি ছিন্ন করলাম, আমরা কি অন্য কারো দাসত্বের নাগপাশে আবদ্ধ হলাম? এই প্রশ্ন কিন্তু শুরুর দিনই উঠেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটি নির্ধারিত হতো সীমান্তের ওপার থেকে। বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি, সেটি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষ্টি, কালচার এগুলোর সাথে সমন্বিত করে রচনা করা হয়েছিল? নিশ্চয়ই না। এটি অন্য কাউকে অনুসরণ করা হয়েছিল। এই যে একেবারে শুরুতেই অন্যের তাবেদারিতে আমরা নিয়োজিত হলাম, সেই তাবেদারির অস্তিত্ব কখনোই সেই সময় যে রাজনৈতিক দলের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল বলে বলা হয়, যেই নেতারকে নামে যুদ্ধ হয়েছিল বলে বলা হয় শেখ মুজিব, তিনি এবং তার রাজনৈতিক দল সেই স্বপ্নে আঘাত করেছিলেন একেবারে শুরু থেকেই। 72 থেকে 75 দুঃশাসনের এক নির্বিচার দুঃসহ চিত্র বাংলাদেশের মানুষ সেদিন দেখেছে। সীমাহীন লুটপাট, যেটিকে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নিখিল বাংলা লুটপাট সমিতির কার্যক্রম চলছে। যুদ্ধের কনভেনশন অনুযায়ী যুদ্ধের পরাজিত বাহিনীর সমস্ত সম্পদ, অস্ত্র, গোলাবারুদ এগুলোর মালিক হয় যারা বিজয়ী, তারা। অথচ আমরা দেখলাম পরাজিত পাকিস্তান বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র, গোলাবারুদ, অন্যান্য সম্পদ, ট্যাঙ্ক সব কিছুই রাতারাতি সীমান্তের ওপারে চলে গেল। ভারতীয় সেনাবাহিনীরা সেগুলো নিয়ে গেল। বাংলাদেশের মানুষের শক্তি হলো না সেটি বাধা দেওয়ার, কারণ শক্তি তো মূলত রাজনৈতিক শক্তি। সেই রাজনৈতিক শক্তি তো তাবেদারির শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ করেছিলেন মেজর জলিল, তার ঠিকানা হয়েছিল জেলে। বিরুদ্ধ মত দমনে প্রাইভেট বাহিনী গঠন করে সেই সময় দুর্দণ্ড প্রতাপশালী শেখ মুজিব বলেছিলেন, লাল ঘোড়া দাবড়াইয়া দেব। যে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা স্বাধীনতা যুদ্ধে, যে সেনাবাহিনীর একজন তরুণ মেজর সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আনুষ্ঠানিকতা দান করেছিল, বাংলাদেশের মানুষ এই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল যে না, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সাথে আছে। তারা প্রতিরোধ যুদ্ধে ঘুরে দাঁড়াতে সাহস পেয়েছিল জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে। সেই গৌরবোজ্জ্বল বাহিনী, সেনাবাহিনী,
তাকে অসংগঠিত এবং দুর্বল রেখে প্রাইভেট বাহিনীকে নির্বিচার সুবিধা দিয়ে সেটিকে শক্তিশালী করা হয়েছিল বিরুদ্ধ মত দমনে। 30,000 মতো রাজনৈতিক কর্মী যারা বিরুদ্ধ মত ধারণ করতেন তাদেরকে হত্যা করা হয়েছিল নির্বিচারে। বিরুদ্ধ মত পোষণকারী তার দেহ থেকে মস্তিষ্ক দ্বিখণ্ডিত করে সেই মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলা হয়েছিল কিশোরগঞ্জের মাঠে 72 থেকে 75-এর এই দুঃশাসনের সময়। শেখ মুজিব নিজে বলেছিলেন, সারা পৃথিবী স্বাধীনতার পরে পাই তেলের খনি, সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমি বিদেশ থেকে যা আনি চাটার দল তা চেটে খেয়ে ফেলে। এই যে শেখ মুজিবের নিজস্ব উক্তিতেই চোরের খনি এবং চাটার দল, তারাই দীর্ঘ সময় আওয়ামী লীগের নামে বাংলাদেশে চুরি লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে। একই সাথে এরাই বাংলাদেশটাকে চেটে খেয়ে নিঃশেষ করে ফেলার উদ্যোগী হয়েছে যতবার তারা ক্ষমতায় ছিল অথবা ক্ষমতা দখল করেছিল। 1975 সালের এক দুর্ভাগ্যজনক পরিণতির কথা আমরা জানি। তার আগে আরেকটু বলে দিই, সংবাদপত্র রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাঠামো। সংবাদপত্রের স্বাধীনতা সেদিন হরণ করা হয়েছিল। মাত্র 4টি দলীয় পত্রিকা রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের আওতায়। শত শত সাংবাদিক সেদিন বেকার হয়েছিলেন। এগুলো সাংবাদিকরা হয়তো ভুলে গেছেন। তারা আওয়ামী বন্দনায় বিগত দিনে যেভাবে তাদেরকে মোসাহেবিতে দেখা গেল, তাতে এই ইতিহাস সাংবাদিকরা মনে রাখেছেন এমনটি বিশ্বাস করার কোনো কারণ তো নেই। মানুষের মূল্যবোধ, মানুষের আচার, বাংলাদেশের রাষ্ট্রটিকে একটি অক্ষশক্তির বলয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটিকে তৎকালীন সময় রুশ ভারত অক্ষশক্তি বলা হতো। বাংলাদেশ একটা একপেশে রাষ্ট্র হয়ে গেল বিশ্বে, তলাবিহীন ঝুড়িতে পরিণত হলো। কয়েক হাজার লোক দুর্ভিক্ষে মারা গেল 74-এর দুর্ভিক্ষে। এর মধ্য দিয়ে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। পরিবর্তনের গণতান্ত্রিক পথ হলো ভোট। 73 সালে একটি ভোট করা হয়েছিল, যেটি শেখ মুজিব 291টি আসন নিজের আয়ত্তে নিয়েছিলেন ক্ষমতাকে ব্যবহার করে। এমনকি যে খন্দকার মোস্তাক আহমেদকে খুনি বলতে বলতে আওয়ামী লীগ ফেনা তুলে ফেলে, সেই খন্দকার মোস্তাক তার নিজের আসনে ভোট গণনায় পরাজিত হয়েছিলেন জাসদের ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের কাছে। সেইখানকার সেই ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় এনে শেখ মুজিবের নির্দেশে সেদিন খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তা খন্দকার মোস্তাক এই অপকর্মের প্রতিদান যদি দেন, সেটি তো আওয়ামী লীগের আভ্যন্তরীণ সংকট। এভাবে অনেক পপুলার নেতাকে সেদিন হারিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতার জোরে। ফলে গণতন্ত্রের সমস্ত পথ যখন রুদ্ধ করা হলো, বিপ্লবী গণতান্ত্রিক মানুষদের ঠিকানা হলো হয় আত্মগোপন অথবা কবর। ক্রসফায়ার বা এনকাউন্টার, যে শব্দের সঙ্গে আমরা সমধিক পরিচিত, গত কয়েক বছরে যে শব্দটি মানুষের কাছে খুব পরিচিত হয়ে উঠেছিল, সেই ক্রসফায়ার বা এনকাউন্টারের সূচনা কিন্তু শেখ মুজিবের শাসন আমলে 1972 সালের 2রা জানুয়ারি বিপ্লবী সিরাজ শিকদার পুলিশ হেফাজতে ক্রসফায়ার বা এনকাউন্টারের শিকার হয়ে মৃত্যুবরণ করলেন। সংসদে শেখ মুজিব সদম্বে উচ্চারণ করলেন, কোথায় আসছে এই সিরাজ শিকদার? এই উক্তির মধ্য দিয়ে সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের দায় সেদিন শেখ মুজিব গ্রহণ করেছিল। এই নির্বিচার দুঃশাসন, এই লুটপাট, অপকর্ম, রাষ্ট্রকে শক্তিহীন করে দেওয়া, আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদী শক্তিকে বাংলাদেশে তাদের একেবারে অবাধ চারণভূমিতে পরিণত করা, প্রেক্ষাপটে পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। সেই গণতান্ত্রিক পথে পরিবর্তনটি ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে 75 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ডের শিকার হলেন শেখ মুজিব এবং তার পরিবার। তারপরেও বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, কারণ সেই সময় রাষ্ট্রপতি হিসাবে যিনি হলেন তিনি আওয়ামী লীগের আরেকজন, সেই খন্দকার মোস্তাক। তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই পুরোটাই আওয়ামী লীগের মন্ত্রিসভা। 75-এর 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা কু হলো। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর প্রধান, তাকে খালেদ মোশাররফ তার বাসায় গৃহবন্দী করে রাখলেন, তাকে আত্মসমর্পণে বাধ্য করলেন, তার কাছ থেকে পদত্যাগপত্র জোর করে লিখিয়ে নিলেন এবং নিজেকে সেনাপ্রধান হিসাবে ঘোষণা করলেন। রাষ্ট্র ক্ষমতায় তিনি দখল করে নিলেন। 4 নভেম্বর খালেদ মোশাররফের মা এবং ভাইয়ের নেতৃত্বে মতিয়া চৌধুরীও সেই মিছিলে উপস্থিত ছিলেন। একটি শোক মিছিল ধানমন্ডি 32 নম্বরে যেয়ে শেষ হয়। তখনই সেনাবাহিনীর
জওয়ানরা তারা বুঝতে সক্ষম হয় ভারতীয় আধিপত্যবাদ আবার নতুন করে বাংলাদেশে তাদের অবস্থান খালেদ মোশাররফের ঘাড়ে ভর করে আবার গাড়তে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে জনগণ আপোষহীন, তারাও এই চিত্র মেনে নিতে পারেনি। ফলে অবশ্যম্ভাবীভাবে আরেকটি বিপ্লবের সূচনা হলো। এমনিতেই সেনাবাহিনীর মধ্যে জিয়াউর রহমান খুব পপুলার ছিলেন। 71 সালের তার স্বাধীনতা ঘোষণা, তার অ্যাটিটিউড, তার আচরণ সব মিলিয়ে তিনি অত্যন্ত পপুলার ছিলেন। সেনাবাহিনীর সেদিন জওয়ানরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে আসলেন 7ই নভেম্বর শুভে সাধকের সময়। ঢাকার রাজপথে সেদিন লক্ষ লক্ষ জনতা নেমে এসেছিল জিয়াউর রহমানের সমর্থনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। এই স্লোগানে ঢাকার রাজপথ লক্ষ লক্ষ মানুষের সমাগমে সেদিন প্রকম্পিত হয়েছিল। বাংলাদেশের এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটল 7ই নভেম্বর। সেই প্রত্যুষী বাংলাদেশের নতুন করে পথ চলা শুরু হলো। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করলেন। যে বাকশালের গণতন্ত্র খেকো গহব্বরে সমস্ত রাজনৈতিক দলের সাইনবোর্ড বন্ধক রাখা হয়েছিল, সেখান থেকে এক এক করে সকল রাজনৈতিক দলের সাইনবোর্ডকে মুক্ত করে দিলেন জিয়াউর রহমান তার মাল্টি পার্টি ডেমোক্রেসি এই আদেশের বলে। এবং যে আওয়ামী লীগ বাকশালের গহব্বরে হারিয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগও তাদের সাইনবোর্ড আওয়ামী লীগ নামে ফেরত পেল জিয়াউর রহমানের এই বদান্যতায়। গণতন্ত্রের মৃত কঙ্কালকে কবর থেকে তুলে জিয়াউর রহমান তাতে প্রাণের সঞ্চার করলেন। বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় তাদের পথ চলা শুরু করল। সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দিলেন। তিনি একদিনে অনেকগুলি পত্রিকার ডিক্লারেশন তিনি মঞ্জুর করলেন। বললেন, লিখুন, আমার সমালোচনা করুন, রাষ্ট্র পরিচালনা আমার ভুল কোথায় ধরিয়ে দিন। খাল খননের মধ্য দিয়ে সবুজ বিপ্লবের সূচনা করলেন। বাংলাদেশের অর্থনীতি আজকে যে দুটি বিষয়ের পরে গুরুত্বপূর্ণভাবে দাঁড়িয়ে আছে, জনশক্তি, সেই জনশক্তি রপ্তানির কার্যক্রম জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আরেকটি যে অর্থনৈতিক কাঠামোর একটি মূল ভিত্তি, এই যে সেনা অফিসাররা যে ইউএন মিশনে যান, সেটির সূচনাও জিয়াউর রহমানের সময়। শান্তিরক্ষী বাহিনীতে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনা সদস্যদের বা নানা বাহিনীর সদস্যদের যে এই অংশগ্রহণ, তার সূচনা জিয়াউর রহমানের হাতে। গার্মেন্ট শিল্প, বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ খাত, এটিও জিয়াউর রহমানের হাতে। ফলে বাংলাদেশ নতুন করে প্রাণ পেল। 81 সালের 30শে মে সেই আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে, এদেশীয় বাংলাদেশের তাবেদারদের ষড়যন্ত্রে জিয়াউর রহমান নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হলেন। বাংলাদেশের পথ চলা আবার থমকে যাওয়ার উপক্রম হলো। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের এদেশীয় এজেন্টরা দায়ী। 82 সালে এই আধিপত্যবাদী শক্তি এরশাদকে ক্ষমতায় আনল। 9 বছর আন্দোলনের মধ্য দিয়ে 91 সালে গণতন্ত্রের পথে আবার অভিযাত্রা শুরু হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সৃষ্টি করা হলো 111, এই আধিপত্যবাদী শক্তির ছত্রছায়ায় বাংলাদেশ রাষ্ট্র আবার মুখ থুবড়ে পড়ার উপক্রম হলো। সেই 111-এর পৃষ্ঠপোষকতা 2008 সালের নির্বাচন। তারপরে তো আমরা জানি 3টি নির্বাচন কিভাবে হয়েছে। এই তাবেদার শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখার ক্ষেত্রে উলঙ্গ হস্তক্ষেপ করল ভারতীয় আধিপত্যবাদী শক্তি। তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করলেন। তারা বিশ্বকে বোঝাতে চাইলেন যে বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, তারা যে কোনো ধরনের জঙ্গিবাদী তৎপরতা এর উত্থান বন্ধ করতে তারাই যথেষ্ট। এভাবে প্রত্যক্ষ মদত দিয়ে একটি বশংবদ তাবেদার পা চাটা রাজনৈতিক দলকে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় রাখতে ভারত উলঙ্গভাবে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়ালো। আজকে 7ই নভেম্বরের এই চেতনা বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিশেষ করে যেই জাতীয়তাবাদী চেতনার একটি রাজনৈতিক দল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই রাজনৈতিক দল সহ বিদ্যমান যারা রাজনৈতিক দল আছেন, বিশেষ করে তরুণরা যেটি বুঝতে সক্ষম হয়েছেন, 2024 সালের 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে বাংলাদেশকে নতুন করে পথ চলার একটি সূচনা করে দিয়েছে। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু ভারত আমাদের বন্ধু নয়। কারণ বন্ধু হলে ফেলারির লাশ
কাঁটাতারে ঝুলতে পারে না। বন্ধু হলে তিস্তার নদীসহ অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশকে এত বড় সংকট মোকাবেলা করতে হয় না, যেটি ভারত কর্তৃক সৃষ্ট। বন্ধু হলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এতটা শোষণ কোনো রাষ্ট্র করতে পারে না। প্রতিবেশী পাল্টানো যাবে না, কিন্তু বন্ধুত্ব নির্ধারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান সচেতন নাগরিকদের পক্ষ থেকে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে চোখে চোখ রেখে, মেরুদণ্ড সোজা করে এই সম্পর্কের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর তাবেদারি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। বিবিসির সাথে সাক্ষাৎকারে তারেক রহমান যেটি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে, দিল্লিতে বাংলাদেশের খুনিকে আশ্রয় দেওয়ার বিষয়ে, পানির ন্যায্য হিসার বিষয়ে, আশা করি বিএনপি এবং তারেক রহমান সাহেব এই নীতিতে অটুট থাকবেন। কারণ বিগত দিনে বিএনপির বিরুদ্ধেও ভারতীয় আধিপত্যবাদের কাছে আত্মসমর্পণের একটি অভিযোগ কিন্তু উঠেছিল। বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য সেটি প্রমাণের দায়িত্ব বিএনপি। শুধু বিএনপি নয়, আগামীতে জনগণের ভোটে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, বিরোধী দলে থাকবেন, এমনকি কোনো সংসদীয় আসন নাও পেতে পারেন, কিন্তু রাজনীতি করতে হবে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে। আমরা সেই রাজনীতি চাই 7ই নভেম্বরের চেতনার আলোকে, যে রাজনীতি হবে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে, আমরা হচ্ছি একটি পক্ষ, সেটি হলো বাংলাদেশের পক্ষ। বাংলাদেশের পক্ষ, বাংলাদেশের স্বার্থ মিলিয়ে যেই রাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে পারবে সেই হবে আমাদের বন্ধু। কোনো পার্টিকুলার দেশ আমাদের যেমন শত্রু নয়, তেমনি কোনো পার্টিকুলার দেশ আমাদের কেবলমাত্র একমাত্র মিত্র তাও হতে পারে না। 7ই নভেম্বরের এই চেতনা ধারণ করে যদি বাংলাদেশে আগামী দিনের রাজনীতি পরিচালিত না হয়, বাংলাদেশ আবারও আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের সেই নিষ্ঠুর থাবার আয়ত্ত পড়বে। আমরা মনে করি প্রথম বাংলাদেশে আমার শেষ বাংলাদেশ, জিয়া রহমান যে গানটিকে পছন্দ করে তার দলীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করেছিলেন, সেই গানটিই হবে আমাদের জাতীয়তাবাদী চেতনার একটি মূল সুর। 7ই নভেম্বর বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনার আতুরঘর। এখান থেকেই যেন বাংলাদেশ রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্রের দিকে বিকশিত হয়, সেটিই নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা। সর্বশেষ শেষ করতে চাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনচেতা জনগোষ্ঠীর রয়েছে এক ঐতিহাসিক গন্তব্য। সেই গন্তব্যে পৌঁছাতে হলে আমাদের পথ চলতে হবে কারো নির্দেশে নয় কারো ইঙ্গিতে, অঙ্গুলি হেলনিতে। বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা এটি পূরণ করতে দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় কৃষ্টি সংস্কৃতির লালন, গণতন্ত্রকে সুসংহত করা, সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী ও সম্প্রসারণবাদী শক্তির নাগপাশ থেকে দেশের প্রতি ইঞ্চি মাটি ও সম্পদ সুরক্ষা, সর্বোপরি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে 7ই নভেম্বরের চেতনা ও অন্তর্নিহিত সত্যের আলোকে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।